রান্নাঘরে বিয়ে বাড়ির খাবার রাঁধা হচ্ছে। বাড়ির বউরা বাবুর্চিদের খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছেন। কজন বাড়তি লোকও এসে বসেছে চেয়ার নিয়ে। মহিলারা গল্প করতে করতে রান্না করছেন। তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে। শুভ্র গোসলে গেছে। বাথরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায়। তুলি শুভ্র কথা শুনেনি। ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা মানে তুলির আজ সারাদিন ঘর থেকে না বেরুনো। বিয়ে বাড়িতে এসেছে, টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না? তুলি রান্নাঘরে ঢুকবে, তখন কানে এলো এক মহিলা বলছেন, তানির মার মনটা ভাঙল শেষ অবধি। আফরোজা তো ছেলে বউ সমেত বিয়ে খেতে এলো। ফাহিমা মশলা বাটছেন। উত্তর দিলেন তিনি, কপালে নাই তো কি আর করার। আমি ভালো মানুষ, ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দেই। বিয়েটা হলে লাভ ছিল না বলো? শুভ্র এ বাড়ির জামাই হলে আব্বার রাগ পড়ত না? যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই। কি হলো শেষ অবধি? নিজের কপাল নিজেই পোড়াল আফরোজার আপা। এই বিয়ে শেষ হলে কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এ বাড়ি আসার জন্যে। আমি তাও এবার বলে আনালাম। আর কি আনব? কে করবে আব্বার সাথে যুদ্ধ? আরেকবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষদের যা রাগ, আমার 14 পুরুষের ওমন রাগ নেই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না। রাগে চলে এলো রুমে। শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে। সে শার্ট পরছিল। তুলি গিয়ে দরজায় খিল তুলে দিল। শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল। তুলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল, কি ব্যাপার? দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন? তুলি এসব কথা পাত্তা দিল না। সোজা শুভ্র সামনে দাঁড়াল। বলল, আমরা কবে ঢাকা যাচ্ছি? আজ। কেন? আম্মুকে কিছু বলবেন না, আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্যে। এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এ বাড়ি আনাবে না। শুভ্র অবাক হয়ে জিজ্ঞাস করল, তুমি এসব কোথা থেকে শুনলে? আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি। তুলি মিথ্যা বলছে না, শুভ্র জানে। শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর। কিন্তু আফরোজা এমন জেদ ধরলেন, শুভ্র মানা করতে পারেনি। রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, আমরা আজ চলে যাচ্ছি। ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না। কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে। শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে, কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল। মন চাইল না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে। তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি। আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে, বলবে একবার যাওয়ার জন্যে, কিন্তু না, কেউই আসেনি। শুভ্র বুঝে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে। অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ। সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো। ক্ষোভের দাবানলে জ্বলে পুড়ে ছারখার হয় সম্পর্কগুলো। সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি। দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। শুভ্র স্বামী হওয়ার 3 বছর 6 মাস কেটেছে। তুলিও MBBS পাশ করে একটা ক্লিনিকে জব নিয়েছে। সামনে ডিগ্রিও করার ইচ্ছে। শুভ্র এর মধ্যে MD করেছে ক্লিনিক্যাল সাইডে, পেডিয়াট্রিক বিষয়ে। তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন।
তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে। সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায়। শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায়। তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্র জন্যে। যেই না শুভ্র গাড়ি তুলি দেখল, সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল। তুলির জন্যে ইয়াসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর। তুলি শাড়িটা একটু নেড়েচেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে বাথরুমে গেল। শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে। তার মুখোমুখি ইয়াজিদ সাহেব। তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন। শুভ্র চুপচাপ বসে আছে। মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না। ইয়াজিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন। শুভ্র, ভালো আছো তো? হাসপাতালের কাজ কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে আঙ্কে। সরি বাবা। শুভ্র লজ্জা পেয়ে গেছে। আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সবসময়ই কনফিউজড হয়ে যায়। এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি, তবুও পারে না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। ইয়াজিদ সাহেব বললেন, শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো? জি বাবা। অন্যের চাকরি আর কত, নিজের কিছু একটা হওয়া উচিত। টাকা পয়সার ব্যাপার তো অনেক, সামলাতে পারছো তো? হয়ে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে করছি, বাকি টাকা শর্টপোড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। টাকা লাগলে আমাকেও বলো, চেষ্টা করব সাহায্য করার। লাগলে বলবো বাবা। ইয়াজিদ থামলেন। আর কি কথা বলবেন খুঁজে পেলেন না। তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট। যেমন দেখতে ভালো, তেমনি আচার ব্যবহার। মেয়ের জন্যে একদম সোনা পেয়েছেন ইয়াজিদ। তবে ইয়াজিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে, তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না। শুভ্র মনেমনে হাসল খানিক। বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্র পুরুষ, অথচ বউয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র। একমাত্র তুলি এর ভক্তভোগী। তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য। ইয়াজিদ এবার স্ত্রীকে ডাকলেন। ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন। স্বামীর ডাক শুনে তিনি এলেন। ইয়াজিদ বললেন, মেয়েকে নিয়ে আসো। আনছি। কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন। তুলি তখন সবে শাড়ি পরছে। শাড়ি সামলাতেই পারছে না তুলি। শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে। ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, আম্মু পরায় দাও না এটা। ইয়াসমিন এসে শাড়ির আগা ধরলেন। শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন, তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না, আজ বাদে কাল উঠিয়ে নিবে, তখন কিভাবে পরবি? তুলি উত্তর দেয় না। মাকে তো আর বলতে পারে না, ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্যে দুজন আছে, শুভ্র আম্মু আর স্বয়ং শুভ্র। তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে। তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে। সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই। হাতটা বড্ড চলে শুভ্র, খালি ওখানে ছোঁয়ে এখানে ছোঁয়ে। তুলি হাসল। ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলংকার হালকা কিছু পরালেন। শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে, তুলি সেটা হাতে দিল। শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং। লকেটে তুলি আর শুভ্র প্রথম অক্ষর সেন্ট দেওয়া। লকেটের ভেতরে দুজনের ছবিও আছে। তুলি সেটাই পরল আজ। শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে, তাই তুলি একদম শুভ্র মনমতো সেজেছে। তুলিকে নিয়ে আসা হলো শুভ্র সামনে।
তুলি ধীর পায়ে এগুচ্ছে। তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল। শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখল। পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল। গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসল। ইয়াসমিন তুলিকে শুভ্র পাশে বসালেন। শুভ্র গা ঘেঁষে বসেছিল তুলি। শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসল। তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলল। আসছে তুলির লাজুক বর। হ্যাঁ, ইয়াজিদ বললেন। আফরোজা, শুভ্র তুলির সম্পর্কটা এবার এগুনো উচিত। কথা দিয়েছিলাম মেয়েকে 2 বছর পরে তুলে দিব। দেরি হয়েছে কিন্তু কথা রাখব আমি। আরও আগেই দিতে পারতাম, কিন্তু আমি দেশে নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে, সেটা বাবা হয়ে মন মানছিল না আমার। রাগ করো না এটার জন্য। এখন আমি দেশে এসেছি, আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুজিয়ে ওর শ্বশুরবাড়ি পাঠাব। কি বল তুমি? শুভ্র অবাক হয়ে ইয়াজিদের দিকে তাকাল। তুলি হাসছে মনেমনে। আফরোজা খুশি হয়ে বললেন, অবশ্যই। তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান। ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা। আমরা রাজি। শুভ্র এবার হালকা হাসল। ইয়াজিদ বললেন, কথাবার্তা তাহলে সারা যাক। জোবায়ের, তোমার বোন আর দুলাভাইকে নিয়ে ছাদ ঘুরে আসো। যাও। জোবায়ের হেলেদুলে এসে শুভ্র হাত ধরল। বলল, চলো দুলাভাই। আপু আসো আসো। শুভ্র জোবায়েরকে কোলে তুলে নিল। জোবায়ের এতেই হম্বিতম্বি করে উঠে বলল, কোলে না কোলে না, আমি বড় হয়ে গেছি দুলাভাই, নামাও আমাকে। শুভ্র হেসে ফেলল। বলল, ওরে বাবা, বড় হয়ে গেছে জবু। শুভ্র জোবায়েরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে। তুলি সামনে ছাদের দিকে এগুচ্ছে। শুভ্র তুলির পেছনে পেছনে ছাদের দিকে গেল। ছাদের দরজা পেরুতেই জোবায়ের কোল থেকে জোর করে নেমে গেল। শুভ্র দিকে চেয়ে বলল, তোমরা গল্প করো। গিভিং ইউ গাইজ প্রাইভসি। এনজয়। কথাটা বলে দৌড়ে চলে গেল জোবায়ের। শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তুলিকে জিজ্ঞেস করল, ও প্রাইভসি দেওয়া শিখল কিভাবে? তুলি কপাল কুঁচকে বলল, আরে ওর ফ্রেন্ড। এক একটা ভয়াবহ পাকনা, ওদের থেকেই মনে হয়। শুভ্র হালকা হাসল। বলল, সেদিনের জোবায়ের আজকে আমাদের প্রাইভসি দিচ্ছে। ভাবা যায়, আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরত। তুলি হাসল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখতে দেখতে 3 বছরে কেটে গেছে না? তুলি শুভ্রকে দেখে। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে। তুলি শুভ্র বুকের সঙ্গে মিশে যায়। শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে, এবার অফিসিয়ালি এন্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব। তারপর আবারও যাব সাজেক হানিমুন। তারপর 2 থেকে 3 হয়ে ফিরব আমরা। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল। শুভ্র বলল, আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি। বিয়ের 1 বছরের মধ্যে আমার একটা পরিচয়। পরিচয়? ছেলে না? তুলি জিজ্ঞেস করল। শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, আল্লাহ যা দেন তাতেই আলহামদুলিল্লাহ। শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী 25শে মে বাদ আসর। হাতে আছে মাত্র 10 দিনের মতো। এখন থেকেই 2 পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে। শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে। হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর, সেজন্যে চেম্বারও করা লাগছে নিয়মিত।
তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিজে দৌড়ে বেড়াচ্ছে। তুলি অবশ্য এতে সক্রিয়। বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন। হাতে আছে আর 5 দিন। আজকেও আফরোজা বেরিয়েছেন শপিংয়ে, সঙ্গে তুলি আর জোবায়ের। আজ বিয়ের বেনারসি কেনা হবে। আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে, কিন্তু শুভ্র এক কথা, বিয়ে বলুক আর বৌভাত না হয় হলুদ, প্রতিটা অনুষ্ঠানে শাড়িই পরতে হবে। তাই তুলি শুভ্র পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে। দোকানদার শাড়ি দেখাচ্ছে। একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে। আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন, এই তুলি, এটা দেখ, সুন্দর না? তুলি শাড়িটা নেড়ে দেখল। বেশ সুন্দর শাড়ি। তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠাল। শুভ্র এখন কনস্ট্রাকশন এরিয়ায়। সবাইকে বলছিল কোনো দিকে কোনো জিনিসটা বসাবে। তুলির মেসেজ পেয়ে শুভ্র চেক করল। লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি। নিচে লেখা, বউকে কোনো রঙে দেখতে চায় শিশু ডক্টর। শুভ্র হাসল। লিখে পাঠাল, লালে আমার বউকে বধূ লাগবে, তবে হালকা গোলাপিতে শুভ্র বেস্ট বধূ লাগবে। তুলি মেসেজটা পেয়ে হাসল। আফরোজাদের কাছে গিয়ে বলল, হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু। আফরোজা দোকানদারকে তুলির কথামতো শাড়ি দেখাতে বললেন। তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করল। সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্র ফোনে পাঠাল। শুভ্র তুলির মেসেজরই যেন অপেক্ষায় ছিল। শুভ্র ছবি দেখে মুগ্ধ হল ভীষণ। মনেমনে কল্পনা করল বিয়েতে এই শাড়ি সাজে তুলিকে কেমন দেখাবে। শুভ্র রিপ্লে করল, বেস্ট ওয়ান। শুভ্র পারফেক্ট ওয়াইফ। তুলি হাসল। তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল, আম্মু, এই শাড়িটাই নেই? আফরোজা হেসে উঠলেন। বললেন, তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে। তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন। তারপর একে একে অলংকারসহ মেকআপ, প্রসাধনী সামগ্রীও কেনা হল। সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই। মনে মনে ভাবছে আগের আগদই ঠিক ছিল। কোনো ঝামেলা নেই, শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া। এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির। 5 দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা। গা ধরে যাচ্ছে ব্যথায় এবার। আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে। জয়েন করবে বিয়ের 3 দিন পর। তারপর আবার সেই একঘেয়ে জীবন। তুলি দীর্ঘশ্বাস ফেলল। এসব ভাবনার মধ্যে শুভ্র কলটা তখনই এলো। তুলির মনে হল সমস্ত ক্লান্তি যেন এক নিমিষেই শুভ্র একটা কলেই হাওয়া হয়ে গেছে। তুলি কল ধরল। লম্বা করে সালাম দিল মজা নিয়ে। শুভ্র হাসল। ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ এত প্রতিভক্তি? মাথায় কি চলছে তোমার? তুলি হেসে বলল, সওয়াব কামাচ্ছি, শিশু ডক্টর। শুভ্র পেডিয়াট্রিকে এমডি করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে। আগে স্যার ডাকত বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্র মতে, হাসবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায়, এই স্যার আবার কি ডাক? অবশেষে তুলির ডাক বদলেছে। তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনোক্রমেই শুভ্র তুমি তে কনভার্ট করতে পারেনি। অসম্ভব এক ব্যাপার যেন এটা। শুভ্র তুলির কথায় হেসে বলল, আর কটা দিন, তারপর আরও এক্সট্রাভাবে সওয়াব কামাবো তোমাকে দিয়ে। তুলি অবাক হওয়ার ভান করে বলল,
কিভাবে? শুভ্র দুষ্টু হাসল। বলল, আওয়ার ফার্স্ট নাইট ইজ কামিং, তুলি। শুভ্র এমন কথায় তুলি লজ্জা পেল বোধহয়। এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে, অথচ তুলি এখনো সেই প্রথম রাতের ন্যায় লজ্জা পায়। রীতিমতো বাসর, নাইট এসব শুনতেই পারে না। শুভ্র এসব ভেবে হাসল। তুলি মেকি রাগ দেখিয়ে বলল, আপনার জীবনে কবার আসে এই ফার্স্ট নাইট? শুভ্র উত্তর দিল, একবারই আসবে, 5 দিন পর। তুলি বলল, তাহলে এত বছর কি ছিল? শুভ্র হাসল। জড়ানো গলায় বলল, ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল, তুলি। কিন্তু সামনে যে রাতটা আসবে, সেটা আলাদা একদম। তুমি প্রপারলি আমার জন্যে বউ সাজবে, আমরা সলোকের সামনে কবুল বলবো। আমাদের বাসর সাজানো হবে, ফুলের বিছানায় তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে। আমি আসব, ঘোমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো, মাশা আল্লাহ। তুমি লজ্জা পাবে। তারপর আমরা কথা বলবো সারা রাত। শুভ্র মুখ থেকে তুলি কথা কেড়ে নেয়। শুভ্র হাসে, কৌতুক করে বলে, হ্যাঁ, চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটায় শুধু কথাই বলবো, আর কিছু না। তুলি শুভ্র কথার ধরনে হেসে উঠে। এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র। তুলির হাসি শুনে শুভ্র হাসে, তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর আজকে সারাদিন কি করলে বলো? আজ তুলির হলুদ সন্ধ্যা, ঘরোয়াভাবে আয়োজন করা হয়েছে। তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে। তুলির সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে। রুমে হালকা আওয়াজে গান বাজছে। মেহেন্দি হ্যাঁ রাচনেওয়ালি, হাতো ম্যা গেহরি লালি। সবাই গানের সঙ্গে গুনগুন করছে। একসময় অপেক্ষা শেষ হল, হলুদ নিয়ে ঘরে এলেন ইয়াসমিন। তুলির পাশে বসে প্রথমেই চুমু বসালেন মেয়ের কপালে। তারপর তুলির দু গালে হলুদ লাগিয়ে হালকা হেসে বললেন, হলুদের মতোই ফুটে থাকুক তোর সারা গা। স্বামী সোহাগী হ, মা। ইয়াসমিন তার চোখ থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন। তুলির মনে পড়ল, সাজেকে একবার শুভ্র কোয়েলার কালি দিয়ে তুলির কানের পেছনে নজর ফোঁটা দিয়ে দিয়েছিল। তখন বিয়ের শুরু সময় ছিল। তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া, লাজুক শুভ্র খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া, তুলিও শুভ্র সামনে খোলা বইয়ের মতো হওয়া। সবকিছুই এখনো তরতাজা স্মৃতি। আজ তুলি সেই শুভ্র স্বামীকেই আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে। এবার শুভ্র বাসায় তুলির একটা সংসার হবে। শুভ্র কথামতো সেই সংসারের রানী হবে তুলি। আর শুভ্র রাজা। নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে। গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত তৃষ্ণায়। একে একে সবাই তুলির শরীরে হলুদ মাখিয়ে দিল। তুলির সারা শরীরে এক ফোঁটাও জায়গা নেই। সবখানেই কাঁচা হলুদ। তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে ও। তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল, বিয়ে মানেই একগাদা হলুদ ডুবে যাওয়া, উফ। তুলিকে এই অবস্থায় দেখে সব কাজিনরা হাসছে। পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা। একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়ে বসল। শুভ্র ফোনের ওপাশ থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ। শুভ্র হাসতে হাসতে বলল, হলুদ বোধহয় একটু কম পড়েছে শালিকা, আরও লাগানো উচিত ছিল। শুভ্র কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকাল। শুভ্র ভিডিও কলে। তুলি লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢাকল। শুভ্র দেখে ফেলেছে, আর দেখানো যাবে না। ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপ্পনি কেটে বলল, খুব লুকিয়ে পড়েছ তুলি, আমরা তো কেউই তোমাকে দেখতে পারছি না। শালিকারা,
আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে? সবাই একসঙ্গে জোরে বলে উঠল, না, দুলাভাই। সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকানো অবস্থায় হেসে ফেলল। তুলির দেখাদেখি সবাই হেসে উঠল। হলুদ সন্ধ্যা এভাবেই স্বপ্নের মতো কাটল এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতির। শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আগামীকাল আসর পর বিয়ে। তুলিদের বিল্ডিং পুরোটাই সাজানো হয়েছে বাতি, সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। জামাই আসবে এ বাড়ি। একটা আলাদা সৌন্দর্য তো দেখানো লাগবে নিজেদের। সন্ধ্যার পর চা খেয়ে ইয়াজিদ তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন। হঠাৎ দরজায় টোকা পড়ল, বাবা, আসব? ইয়াজিদ চোখ তুলে তাকালেন। মেয়েকে দেখে বললেন, আসো, ভেতরে আসো। তুলি হেঁটে ভেতরে ঢুকল। বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলল, ডেকেছিলে? মা বলল। ইয়াজিদ তুলিকে দেখেন। তুলির গা থেকে আজ হলুদ পারফিউম সব মিলিয়ে সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে। মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো। বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধহয় চেহারায় সৌন্দর্য বাড়ে। ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি। এতদিন মেয়েকে পরের বাড়ি দেননি, কাল দিতে হবে। তারপর এই ঘরটা ফাঁকা হয়ে যাবে, ঠিক ইয়াজিদের বুকটার মতো। ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে। কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা? ইয়াজিদ একটু কাশলেন। তুলি উৎসুক চোখে বাবার দিকে চেয়ে আছে। ইয়াজিদ কথা তুললেন, ভালো লাগছে তোমার? কাল তো বিয়ে। ব্যাগ গুছিয়েছ? তুলি বাবার এমন প্রশ্নে আহ্লাদ দেখল। তুলি জবাব দিল, মা গুছিয়ে দিয়েছেন। এখান থেকে বেশি কিছু নিয়ে যেতে শুভ্র স্যার মানা করেছেন। জরুরি জিনিস নিয়েছি শুধু। ইয়াজিদ চশমাটা এবার চোখে তুললেন। বললেন, শুভ্র? শুভ্র তোমার স্বামী ছিল এতদিন। কাল থেকে ও ঘরে যাবে, ও ঘরে সংসার হবে তোমার। তুমি খুশি? আমাদের সিদ্ধান্তে তুমি কখনো এত বছরে আফসোস করেছ? বলো আমাকে। তুলি বুঝতে পারল মূলত ইয়াজিদ কেন তাকে ডেকে পাঠিয়েছে। শুভ্রদের সম্পর্কে জানতে। উৎকণ্ঠায় ভুগছেন ইয়াজিদ। তুলি হালকা হাসল। বাবার দিকে চেয়ে দৃঢ় গলায় বলল, তোমাদের সিদ্ধান্তটা ভালো ছিল বাবা। হয়তো আমি নিজে কাউকে পছন্দ করলে শুভ্র স্যারের মতো বর বা তার পরিবারের মতো পরিবার পেতাম না। আমার জীবনটাকে এভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্যে তোমাকে ধন্যবাদ বাবা। ইয়াজিদ মেয়েকে দেখলেন। তুলির চোখে মুখে খুশি ঝলমলাচ্ছে। ইয়াজিদ মনে বাবা হিসেবে প্রচণ্ড খুশি অনুভব করলেন। খুশিটুকু লুকিয়ে তারা দেখিয়ে হিসাবের খাতাটা হাতে নিয়ে বললেন, আচ্ছা যাও এখন। তোমার আম্মুকে পাঠিয়ে দিও একবার। কথা আছে। তুলি বাবাকে দেখে। বাবাদের বোধহয় সন্তানদের পাশে কান্না করা মানায় না। হোক সেটা খুশির কান্না। শুভ্র আজ শেরওয়ানি পরেছে। সাদা রঙের শেরওয়ানি। গলার কাছটায় কারুকাজ করা, হাতের মধ্যে সিলভার রঙের কারুকাজ করা। শুভ্র মাথায় পাগড়ি পরিয়ে দিলেন আফরোজা। তারপর শুভ্র ঘাড়ে নজর ফোঁটা দিয়ে বললেন, হাজার বছর বেঁচে থাকুক আমার শুভ্র। কারো নজর না লাগুক। পাশ থেকে আরিফ টিপ্পনি কেটে বলল, কাকিমা, নজর তো লেগে গেছে শুভ্র তার বউয়ের। আফরোজা বাচ্চাদের এসব পাগলামি কথায় হেসে চলে গেলেন। শুভ্র আরিফের হাতে থাপ্পড় বসিয়ে বলল, আম্মুর সামনেও তোর মুখ চির মতো চলে। মুহুরে বলা লাগবে। ফারহান হাসল। আরিফ
মহু, একটা বাচ্চাই আমাকে মহুর থেকে আলাদা করে দিয়েছে। রাতেও পাই না, দিনেও পাই না। তার মধ্যে আরেকটা আসছে। বাচ্চা নিলে মেয়েদের যে হারে মুড সুইং হয় ভাই, যদি জানতি। দেখবি ছোট থেকে ছোট কথায় হয় কাঁদে, নয় মার বসায়, নয় বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তোর ভোলা ভালা বউ এমনি করবে দেখিস। শুভ্র হাসল। আয়নার সামনে দাঁড়িয়ে পাগড়ি ঠিক করতে করতে বলল, বাচ্চা আসলে আমার বউর 7 খুন মাফ। একটা বেবি ক্যারি করার জন্যে তাকে হাজারবার কাদার মারার অনুমতি দেওয়া হল। শুধু বাপের বাড়ি যাওয়া যাবে না, আমার বাড়ি। ইচ্ছা। ফারহান এবার হাহুতাশ করে বলল, শুভ্র রে, আরিফ 2 বাচ্চার বাপ হতে যাচ্ছে। আমিও বাপ হয়ে গেলাম। পিছিয়ে গেলি তুই। বিয়ে করে জলদি জলদি আমাদের সঙ্গে কম্পিটিশনে লাগ, বুঝলি? শুভ্র হাসল, কিছু বলল না। একটা বাচ্চা, একটা বাচ্চার আবদারি করবে সে আজ তুলির কাছে। একবার করবে, বারবার করবে। 32 বছর হয়ে গেল, মামা কাকা দুলাভাই সব ডাক শুনল। এবার একটা বাবা ডাক শোনা লাগবে। শুভ্র তুলিকে বলবে তুলির কিছু করা লাগবে না, শুধু বেবি ক্যারি করবে, পৃথিবীতে আনবে, আর দুধটুকু খাওয়াবে। বাচ্চার বাকি দেখাশোনা শুভ্র একাই করবে। শুভ্র দম আছে এখনো বুঝিয়ে দিবে মিসেস প্রত্যাশা হোসেন তুলিকে। তুলি শুভ্র আর তার টেক্সট দেখছে। লাস্ট মেসেজ এসেছিল আধা ঘন্টা আগে। শুভ্র পাঠিয়েছে, রেডি হয়ে ছবি দিও। তুলি উত্তর করেছে, একবারে এসে দেখে নিন বউকে। তুলি রেডি তো হয়েছেই। হালকা গোলাপি রঙের শাড়ি, সোনালি রঙের গহনা, অনামিকা আঙুলে জলজল করছে শুভ্র পরিয়ে দেওয়া স্বর্ণের আংটি, হাতে শুভ্র দেওয়া বালার সঙ্গে ডজন চুড়ি পড়েছে। ইয়াসমিন বালা দুটো আজকের জন্যে খুলে রাখতে চেয়েছিলেন, তুলি দেয়নি। শুভ্র দেওয়া দ্বিতীয় উপহার, যা তাদের ভালোবাসা প্রকাশ করে। এটা দিয়েই শুভ্র প্রথম তুলিকে ভালোবাসি বলেছিল। তুলির স্মৃতি জড়িয়ে আছে এই বালা দুটোতে। শুভ্র পাল্টা মেসেজ, আমিও তাহলে ছবি দিব না, একবারে কবুল পড়ে দেখা দিচ্ছি। তুলি হাসল, পাগল এখনো। তুলি স্ক্রুল করে তাদের পুরনো মেসেজ পড়তে থাকে। এরপর তো আর মেসেজে কথা খুব কম হবে। ও ঘরে সংসার পাতবে তুলি, যা কথা বলাই সামনাসামনিই হবে। তুলি মেসেজগুলো আবারও পড়ছে, লাজুক হাসছে বারবার। বর এসেছে, বর এসেছে। সাজ সাজ রব পড়ে গেল তুলিদের বাড়ি। তুলি উঠে দৌড়ে গিয়েও আটকে গেল। বর আসার দৃশ্য নাকি বউদের দেখতে নেই, নজর লাগে। তুলি হেসে আবারও বসে গেল বিছানায়। বুকটা লাফাচ্ছে খুব।
শুভ্র এসেছে, তুলির বর এসেছে। শুভ্রকে বরণ করা হল। ওপাশ থেকে টাকা চাওয়া হল 50,000। বেচার শুভ্র পড়েছে ফ্যাসাদে। বউর কাছে যেতেও 50,000, তারপর আবার কাজিনগুলো হুমকি দিয়েছে বাসর রাতে নাকি টাকা দিয়ে ঘরে ঢুকতে হবে। ওহ গড! শুভ্র কি করবে? দিল টাকাটা। টাকা পেয়ে হইহল্লোড় চলল কিছু সময়ে। শুভ্রকে ঘরে ঢুকানো হল। ঘরেই স্টেজ করা হয়েছে ছোটখাটো। শুভ্রকে প্রথমেই মিষ্টি খাওয়ানো হল। শুভ্র সুগার কম খায় ইদানিং, তবুও মিষ্টি খেল। আফরোজা বলেছেন এটা নাকি নিয়ম। শুভ্র উসখুস করছে, তুলিকে এরা কখন এনে পাশে বসাবে। আধা ঘন্টা তো কাটল, আরও 10 মিনিট পর তুলি এলো। এক পাশে ইয়াসমিন, অপর কাঁধ ধরে আছে অন্য এক মেয়ে। হাঁটার তালে তুলির শাড়ির কুচি দুলছে। শাড়ির আঁচলটা সম্পূর্ণ কারুকাজ করা, ঝুলে আছে একপাশে। শুভ্র জানামতে তুলি ওই হেঁটে আসা তার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। এই দৃশ্যে শুভ্র যেকোনো সময় মিনি হার্ট অ্যাটাক হলেও হতে পারে। তুলি ধীর পায়ে এগিয়ে এলো, শুভ্র পাশে বসানো হলো তাকে। শুভ্র তুলিকে একবার দেখেই চোখ সরিয়ে নিল, বড়রা পাশে। তুলির ক্লাসমেটরা এগিয়ে এসে তুলি শুভ্রকে মিষ্টি খাওয়াল। তারা শুভ্র সঙ্গে তেমন কিছু মজা করল না, তবে তুলির কানে কানে বলে গেল, একরোখা স্যারের সঙ্গে প্রথম বাসরটা কেমন কাটে জানাইস। তুলি মাথা নিচু করে হাসে। এদের কে বলবে? তাদের এই একরোখা, রাগী, মেজাজি স্যার একাকী রুমে বড্ড রসিক আর রোমান্টিক ভেবে তুলি হাসল। প্রিন্সিপাল এলেন এবার। শুভ্র তুলিকে মিষ্টি খাইয়ে দোয়া দিলেন। তুলির দিকে চেয়ে বললেন, শুভ্র কিন্তু 2 বছর আমাদের থেকে বিয়ের কথা লুকিয়েছে। বুঝি না বিয়ে আল্লাহর মর্জি। যার সঙ্গে যার জোর তার সঙ্গে তার বিয়ে। আমি খুশি হয়েছি তোমাদের বিয়েতে। খুব ভালো থাকো। তুলি লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করল। প্রিন্সিপাল শুভ্র দিকে চেয়ে বললেন, বিয়ের কথা আমাদের থেকে লুকিয়ে ঠিক করনি শুভ্র। তোমার আগামী 7 দিনের ছুটি ক্যান্সেল করা হল। সামনের মাসের 15 দিনের ছুটিও ক্যান্সেল। শুভ্র হাসল লজ্জিত গলায়, তারপর বলল, সরি স্যার। প্রিন্সিপাল হু হা করে হাসলেন। শুভ্র কাঁধে হাত রেখে বললেন, আই ওয়াজ কিডিং ইয়াং ম্যান। ছুটি পাবে তুমি, জমিয়ে নিজের বিবাহিত লাইফ এনজয় কর। গুড লাক। তুলি স্যার যেতেই জিজ্ঞেস করল, সামনের মাসে আবার 15 দিনের ছুটি কেন? শুভ্র তুলির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ফর হানিমুন। তুলি কিছুক্ষণ শুভ্রকে হা হয়ে দেখে পরপরই লজ্জায় মাথা নিচু করল। এই শিশু ডক্টর একদম লাগাম ছুট হয়েছে। যাতা বলে শুধু। এবার কবুল বলার পালা। কবুল বলা হবে শুধু বিয়েতে ছবি তোলার জন্য। আকদনামা তো আগেই হয়ে আছে। কবুল বলার মুহূর্তে তুলির ঘোমটায় আড়াল করা মুখের দিকে শুভ্র তাকাল। তুলির আর চোখে শুভ্র দিকেই চেয়েছিল। শুভ্র তুলির দিকে চেয়ে ভুবন ভোলানোর এক হাসি দিল। তুলির বুক বরাবরের মতো ধক উঠল। চোখ সরিয়ে নিল তুলি। কাজী তুলিকে বললেন, বলো মা কবুল। তুলি এক নজর শুভ্র দিকে তাকাল। শুভ্র ভীষণ উৎসুক চোখে তুলিকে দেখছে। তুলি শুভ্র ওই মুখটার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, কবুল, কবুল, কবুল। শুভ্র মুগ্ধ চোখে তুলিকে দেখল। প্রথমবার কবুল বলার সময় তুলির কণ্ঠে জোরতা ছিল। আজ তুলির কণ্ঠে আছে আত্মবিশ্বাস। আছে শুভ্র প্রতি অগাধ ভালোবাসা। শুভ্রকে কবুল বলতে বলা হল। শুভ্র তুলির দিকে চেয়ে হালকা আওয়াজে বলে দিল, কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। পুরো ঘরময় হৈহল্লোড় লেগে গেল এক প্রকার। তুলিকে শুভ্র পাশে বসানো হল।
আয়না আনা হলো। আয়নায় তুলির মুখ দেখিয়ে শুভ্রকে জিজ্ঞেস করা হলো, বলো তো কাকে দেখা যাচ্ছে? শুভ্র হালকা হেসে জবাব দিল, আমার অর্ধাঙ্গীকে। সবাই হো হো বলে উঠল। তুলিকে শুভ্র মুখ আয়নায় দেখানো হলো। কাকে দেখা যাচ্ছে জিজ্ঞেস করা হলো। তুলি লাজুক গলায় শুভ্র মুখটা এবার দেখে মাথা নিচু করে বলল, আমার ভয়ঙ্কর শিশু ডক্টরকে। শুভ্র লজ্জা পেয়ে তুলির দিকে তাকাল। তুলি লজ্জায় ফিরে তাকাল না শুভ্র দিকে। অতঃপর মহা সমারোহে হাসিখুশিভাবে সম্পন্ন হল পেডিয়াট্রিক ডাক্তার উমায়ের হোসেন শুভ্র এবং সদ্য ডাক্তার প্রত্যাশা হোসেন তুলির। সকল রীতিনিয়ম শেষ করে তুলিকে শুভ্র রুমে এনে বসিয়ে দিয়ে গিয়েছে শুভ্র দাদাবাড়ির কিছু মেয়েরা। যাবার আগে এক গ্লাস দুধ আর দুটো মিষ্টি প্লেটে রেখে সাফ বলে গেছে, শুভ্র রুমে এলে প্রথমে সালাম করে তারপর এগুলো খাওয়াতে। তুলি ঘোমটা টেনে হাঁটু ভেঙে বসে আছে বিছানায়। অনেকক্ষণ হয়েছে, বাইরে শুভ্র কথা শোনা যাচ্ছে। বাসর ঘরে ঢোকার জন্যে বেচারার পকেট কাটা হচ্ছে। তুলি ওপাশে শুভ্র এক একটা ঝগড়া করা শোনে হাসে। একসময় দরজা খোলার আওয়াজ আসে। শব্দ পেয়ে ঘোমটা টেনে মাথায় তুলে তুলি। শুভ্র তুলিকে দেখে দরজা সিটকিনি তুলে বলল, ঘোমটা টেনে আর কি করবে? গরম লাগলে খুলে ইজি হও। তুলি শুনল না। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তুলি চাইছে শুভ্র নিজে এসে তুলির ঘোমটা খুলে দিয়ে মুখটা দেখুক, মুগ্ধ হয়ে বলুক, মাশা আল্লাহ। শুভ্র এসি অন করে দিল। তারপর এগিয়ে এসে বিছানায় তুলির মুখোমুখি বসল। তুলি একবার আর চোখে শুভ্রকে দেখে চোখ ফিরিয়ে নিল। শুভ্র হাত বাড়িয়ে তুলির ঘোমটা খুলল। তুলি ধীরে ধীরে এবার শুভ্র দিকে চোখ তুলল। দুজনের চোখে চোখ পড়ল। শুভ্র হালকা হেসে তুলির ডান হাতটা হাতে নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে বলল, জান্নাতের হুর শুভ্র যে দুনিয়াতেই দেখে ফেলল, কি ভাগ্য। তুলি হেসে বলল, ফ্লার্ট করা কি নতুন শিখেছেন? শুভ্র হেসে বলল, বউ আমার মহা সুন্দরী, ফ্লার্ট শেখা লাগে না। তাকে দেখলি অটোমেটিক আসে। তুলি হালকা হাসল। লজ্জা পেয়েছে খুব। শুভ্র হাজারগুণ সুন্দর তুলির থেকে। তুলি শ্যামা, অথচ শুভ্র যেভাবে তুলির রূপের প্রশংসা করল, তুলি এখন বিশ্বাস করে ও পৃথিবীর সেরা সুন্দরী নারী। শুভ্র একটু পর বলল, কোলে মাথা রাখি? নিঃসংকোচ আবদার। তুলি হাসল। হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমাতে বলল। শুভ্র তুলির কোলে মাথা রাখল। তুলি হালকা হাতে ম্যাসাজ করছে শুভ্র কপাল। শুভ্র বলল, তোমার কথা মতো একটা বুক শেলফ কিনেছি। দেখেছ? ওখানে। এই শেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে। আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয়। উহুম উহুম। শুভ্র হালকা কাশার ভান করল। তুলি শুভ্র কপালে দু আঙুল ঠেসে বলল, খুব শখ না? শুভ্র চোখ উঁচু করে তুলির মুখের দিকে তাকাল। বলল, শখই তো। আমি হচ্ছি খাঁটি পুরুষ। সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্যে তোলা রেখেছি। তোমার আগে বা পরে কোনো সতীন আসার চান্স নেই। তোমার তো খুশি হওয়া উচিত। তুলি এবার মুগ্ধ হল। শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন? তুলির বুক কাঁপে। পাষণ্ড পুরুষ সেটা কি বুঝে? তুলি মাথা নিচু করে শুভ্র প্রশস্ত কপালে চুমু খেয়ে ধরা গলায় বলল, থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য। শুভ্র চোখ বন্ধ করল। তুলি মুখ সরিয়ে আনল। শুভ্র চোখ খুলে বলল, আগের জন্যে থ্যাংক ইউ দিলে, পরের জন্যে দিবে না? তুলি মুখটা অন্যদিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল, ওটা ভবিষ্যৎ। পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই, কবে পিছলে যায়। শুভ্র এ কথা শুনে চট করে উঠে বসল।
তুলির দিকে চেয়ে বলল, মানে? তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনব বা কোনো পরকীয়া করব কি না? হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট, তুলি? শুভ্র আহত ভঙ্গিতে বলল। তুলি তাকাল। আগের ন্যায় ভাবলেশহীনভাবে বলল, আমি বললাম তো ভবিষ্যৎ ওটা। পুরুষ মানুষ পিছলে না। শুনেননি কখনো? শুভ্র তুলির থুতনি চেপে মুখটা নিজের দিকে ফেরাল। তুলি তাকাল। শুভ্র শান্ত স্বরে বলল, শুনেছি। সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবন পার করে দিয়েছে। তুলি কিছু বলল না। শুভ্র তুলিকে ছেড়ে দিল। রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টে ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা শুয়ে পড়ল। তুলি হা করে শুভ্র রাগ দেখছে। আজ বাসর রাতে ওরা ঝগড়া করল? এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখার ছিল? তুলি ছোট্ট করে শ্বাস ফেলল। টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্র দিকে এগিয়ে বলল, উঠুন, এসব খেয়ে ঘুমান। সকালে আপনার কাজিনরা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে। শুভ্র কাঁধ ঝকিয়ে বলল, তুমি খাও। আমি সুগার খাই না। তুলি বলল, তাহলে দুধটুকু খেয়ে ঘুমান। শুভ্র উত্তর দিল না। তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখল। গরম লাগছে। ভারী লেহেঙ্গা গায়ে শরীর ঢলে পড়তে চাইছে। তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে জোড়াল। এবার বসল চুলের ক্লিপ খোলায়। ক্লিপ মনে হচ্ছে হাজার ডজন লাগিয়েছে পার্লারের মেয়েরা। কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না। তুলি আয়নায় দেখল, শুভ্র শুয়ে আছে বিছানায়। তুলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে বলল, বাসর রাতের গল্প কত পড়লাম। হাসব্যান্ড ওয়াইফ গল্প করে, আদর করে চুলের ক্লিপ খুলে দেয়, বুকে নিয়ে ঘুমায়। আর আমার কপাল দেখো, বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হল। শুরুতেই এই অবস্থা, বাকি জীবন তো পরেই আছে। ও বাবা, এটা কার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলে আমার। চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না। চুল ছিঁড়ে হাতে আসছে বারবার। তুলি কাদো কাদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে। শুভ্র তুলির পেছনে দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে। মুখভঙ্গি ভয়াবহ গম্ভীর। হাসছেও না একদম। তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখল। তারপর ভয়ে ভয়ে বলল, সরি না, শিশু ডক্টর। আর বলবো না এমন। শুভ্র তুলির দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল। একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখল টেবিলে। তারপর গিয়ে আবার শুয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ফেলল। বাতি নিভিয়ে নিজের শুভ্র পাশে শুয়ে পড়ল। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে। তুলি থমথমে মুখে শুভ্র চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকল কিছু সময়। হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়ল তুলির। উঠে গিয়ে শুভ্র সামনে গেল। শুভ্র ভ্রু কুঁচকে তাকাল। তুলি শক্তি দেখিয়ে জোর করে শুভ্র দুহাতের মধ্যে ঢুকে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র হা হয়ে গেল। তুলিকে সরাতে চাইলে তুলি শুভ্র গালে চুমু খেয়ে বসল। মিষ্টি করে বলল, সরি। তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেল, আবারও একইভাবে বলল, সরি। শুভ্র থমকে আছে। তুলি এগিয়ে এসে শুভ্র খাড়া নাকে চুমু খেল, মিষ্টি করে আবারও বলল, সরি। পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বলল, সরি, সরি, সরি। তুলির অনবরত চুমুর জ্বালায় একসময় অতিষ্ঠ হয়ে গেল শুভ্র। এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুগাল ধরে তুলিকে থামাল। বলল, আর কত, তুলি? চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখনি। তুলি শুভ্র চোখের দিকে চেয়ে কানে আঙুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল, সরি, আর বলবো না এমন। শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেল। বলল, রাগ নেই আমি আর।
শান্ত হও। তুলি হালকা হাসল। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে জড়িয়ে রাখল। তুলিও মাথাটা শুভ্র বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে। শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল, ঘুমাও, সারাদিন অনেক দখল গেছে। তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্র দিকে তাকাল। শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি? কিছু না। তুলি আবারও শুভ্র বুকে মাথা রাখল। মনেমনে তুলি কিছুটা হতাশ। আজ প্রায় 6 মাস পর তারা একসঙ্গে থাকছে। শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনাল, এখন একদম ভালো মানুষ সাজছে। ঘুমাও। কেন ঘুমাবে তুলি? আজকের রাত ঘুমানোর রাত। তাদের বিয়ে অরেঞ্জ ম্যারেজ হলেও এখন দুজনের মনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে। বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এই বিয়ের রাতটা কেউ ঘুমিয়ে কাটায়? তুলি শুভ্র বুক নাক ঘষল। চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল, কিছু বলবে? ঘুম আসছে না? না। তুলি ছোট্ট করে জবাব দিল। মাথা ম্যাসাজ করে দেই? হু। শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বিলি কাটতে লাগল। চুলে বিলি কাটায় তুলির মনে হল সারাদিনের ক্লান্তি এক নিমিষেই হাওয়া হয়ে গেছে তার। এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক দখল গেছে। বিশ্রাম দরকার। শুভ্রও হয়তো বিশ্রাম দরকার। একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই শুভ্র নিজে দেখাশোনা করেছে। একটা মিনিট বসারও সুযোগ পায়নি। শুভ্র জন্যে মায়া লাগল তুলির। বেচারা বিয়েতে কত কষ্ট করেছে। তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে। বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে। তুলি কিছু সময় শুভ্র দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসল। এক পর্যায়ে শুভ্র বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে। শুভ্র এখনো ঘুমিয়ে আছে। চুলগুলো এলোমেলো, গাল ফুলে আছে ঘুমে। তুলি গোসল করে বের হয়। দু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে। বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি। তাই রুমে এসে আগে দেখল শুভ্র গভীর ঘুমে কিনা। শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশে শাড়ি পরতে লাগল। শাড়ি পরায় এখনো বড্ড কাঁচা তুলি। কোনো দিক থেকে কোনো দিক চেপে ধরবে বুঝতেই পারছে না। আঁচলটা গায়ে জড়িয়ে কুচি ধরতে লাগল। শাড়িটা আমি পরিয়ে দেই? ঘুম ঘুম কণ্ঠে এ কথা শুনে তুলি চোখ তুলে তাকাল। এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে। তুলি শুভ্র চাউনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জোড়াল। শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকাল। হতাশ হয়ে বলল, আমার সামনে এভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে? আমি তোমার হাজবেন্ড, তুলি। বারবার তুমি এটা ভুলে যাও। তুলি হেসে ফেলল। শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করল না। এগিয়ে এসে শাড়ির কুচি ধরল। কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগল। তুলি বলল, আপনি না ঘুমাচ্ছিলেন? এত দ্রুত উঠে গেলেন? আমি তো শব্দও করিনি কোনো। শুভ্র উত্তর দিল, তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছ তখনই উঠে গিয়েছিলাম। তাহলে কেন ঘুমের ভান করলেন? আমি তো দেখছিলাম কিছু। কি দেখছিলেন? তুলি প্রশ্ন করল। শুভ্র মাথা তুলল এবার। চোখ টিপে বলল, গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সদ্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায়। আমি তাকালে লজ্জা পেতে, তাই একটু ঘুমানোর ভান করেছিলাম। তুলি অবাক হয়ে তাকালো শুভ্র দিকে। পরপর লজ্জায় শুভ্র হাতে থাপ্পড় বসিয়ে বলল, আপনি এতটা অসভ্য, ছি। শুভ্র হাসল। কুচি ভাঁজ করা শেষ করে বলল, আমি গুজে দেই? তুলি না করবে তার আগে শুভ্র নিজে নিজেই বলল, আমি গুজব না তো কে গুজবে? হাজবেন্ড হই তোমার।
শুভ্র এ কথা বলে কুচিগুলো একসঙ্গে করে তুলির পেটিগোটে গুজে দিল। পেটে শুভ্র হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্র। তুলি জোরে জোরে শ্বাস ফেলছে। শুভ্র তুলির মসৃণ পেটে ছোট্ট চুমু বসিয়ে উঠে দাঁড়াল। শুভ্র তুলির শাড়ির আঁচল ঠিক করে দিল। তুলি অন্য পাশে চেয়ে রইল। শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাদমস্তক দেখল। তারপর থাম্বস অ্যাপ দেখিয়ে বলল, পারফেক্ট। তুলি হেসে আঁচল ঠিক করল। শুভ্র এগিয়ে এসে তুলির কোমর দুহাতে আগলে ধরে ঘনিষ্ঠ হল। তুলি শুভ্র বুকে দুহাত রেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল, কি চাই এখন আবার? শুভ্র বাম গালটা দেখিয়ে বলল, মর্নিং কিস। তুলি ভ্রু বাঁকাল, খুব শখ না? শুভ্র হালকা হেসে জবাব দিল, বউ পেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত। এই তুমি না রোমান্টিক বই পড়ো। বইয়ে পড়নি? তুলি শুভ্র বুকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আমার রোমান্টিক বইয়ে এসব আজগুবি কথা লেখা নেই। শুভ্র বলল, লেখা উচিত। লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে দুটো কিস দিতে হবে, স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে, আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না। তুলি হেসে উঠে বলল, সবকিছুতে নিজের লাভ খুঁজেন না? শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল, শুধু আমার লাভ? তোমার লাভ হয় না। তুলি লজ্জা পেয়ে গেল। শুভ্র বুকে আলতো করে থাপ্পড় বসিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, বাজে কথা না বলে ছাড়ুন, বাইরে যাব। অলরেডি 9টা বাজে। আম্মু একা একা নাস্তা বানাবেন? শুভ্র তুলিকে আরও কিছু সময় জ্বালাতন করে তারপর ছেড়ে দিল। তুলি শাড়ির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হল। চলবে।